৪৭ বছর বয়সের মাহবুব মোর্শেদকে ডক্টর ইউনূস সরকার করেছেন বাসসের এমডি। মধ্য ৪০-এর সাংবাদিক ফারুক ওয়াসিফ হয়েছেন পিআইবির মহাপরিচালক। আশিক চৌধুরী ৪০ বছর বয়স, তাকে বিদেশ থেকে উড়িয়ে এনে করা হয়েছে বিডার প্রধান ব্যক্তি। যখন এদের কারো ক্ষেত্রে এই সরকারি চাকুরিতে বয়স সীমা কোনো সমস্যা হয়ে দাঁড়ালো না, তখন সরকারি চাকুরিতে এন্ট্রি লেভেলে ৩৫ বছর বয়স করার সময়সীমা করায় আন্দোলনকারীদের উপরে হামলে পড়েছে এই রাষ্ট্রের বাহিনী। এটা কতটুকু অ্যাকসেপ্টেবল সেটা নিয়ে আজকে কথা বলবো। ব্যক্তিগতভাবে আমি মনে করি সরকারি চাকুরির বয়সসীমা ৩৫ বছর তো নয়, সরকারি চাকুরির বয়সসীমা আসলে তুলে দেওয়াই উচিত। যে কেউ যে কোনো বয়সে বাংলাদেশের সরকারি চাকরিতে ঢুকতে পারবেন। তারা দেশের সেবা করার জন্য যখনই নিজেকে প্রস্তুত মনে করবেন তাদের জন্য বিষয়টি উন্মোচন করে দেওয়া উচিত। ডক্টর ইউনূসের বয়স ৮০-র উপরে। তার যদি উপদেষ্টা মন্ডলীতে আমরা দেখি, সেখানে ৬৩ বছর বয়স্ক আদিল সাহেব আছেন, সৈয়দা রিজওয়ানা হাসানের বয়স হচ্ছে ৫৬ বছর, আবার ফরিদা আক্তারের বয়স ৭১ বছর। এরা কেউ সরকারি চাকরি কোনোদিনই করেন নাই। রাষ্ট্রের সকল গুরু দায়িত্ব এখন তাদের ঘাড়ে ফেলে দেওয়া হয়েছে। আবার একই সাথে সদ্য তরুণ দুজন উপদেষ্টা আছেন আমাদের, আসিফ মাহমুদ এবং নাহিদ। তাদের বয়স ২৫ এবং ২৬-এর কোটায়। তাহলে দেখা যাচ্ছে বয়স কোনো বাধা হয়ে দাঁড়াচ্ছে না রাষ্ট্রীয় বড় এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে, এবং তাই হওয়ার কথা। কিন্তু যখন সাধারণ চাকরিজীবী তরুণরা তাদের চাকরির দাবি করছেন এবং তারা ৩৫ বছর বয়স করতে চাচ্ছেন, তখন সরকার, আমি যদি খুব ভদ্র ভাষা ব্যবহার করি, ধানাই পানাই শুরু করে দিয়েছেন। আমরা আজকে দেখলাম একটা কমিটি করা হয়েছে, সেই কমিটি চিন্তা করে বের করবে কত বছর বয়স পর্যন্ত সরকারি চাকরির বয়সসীমা বাড়ানো যেতে পারে। আমার কাছে মনে হয় এই পুরা বিষয়টা আসলে সরকারের আবার রিথিং করা উচিত, এবং সেটা নিয়ে আমি আজকে আলাপ করব। আমি যুক্তি দিব কেন সেটা করা উচিত। প্রথম কথা হচ্ছে, আমাদের সরকারি বয়সসীমা এই কারণে বাড়ানো উচিত, আমাদের জনগণের জীবন সীমা বেড়েছে, লাইফ এক্সপেক্টেন্সি যেটাকে বলে, আমাদের বেঁচে থাকার যে সময়টুকু বলে সেটা বেড়েছে। আমাদের গড় আয়ু ১৯৭১ সালে যখন মুক্তিযুদ্ধ হয় তখন আমাদের গড় আয়ু ছিল ৪৮.৬৩, মানে ধরেন আমরা যদি বলি ৪৯ বছর বয়স গড় আয়ু ছিল। এবং ২০২০ সালের সর্বশেষ ডাটা যেটা, কারণ প্রতি ৫ বছর পরে পরে এই ডাটাটা পরিবর্তন হয়, ২০২০ সালের যে সর্বশেষ ডাটা বিশ্বব্যাপী স্বীকৃত আছে, বাংলাদেশের গড় আয়ু এই মুহূর্তে হচ্ছে ৭২ বছর, ৭২.15। আমরা যদি বলি ৭২ বছরই ধরি, তাহলে ৭২ বছর বয়স হচ্ছে যে সরকারি হিসাবে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতভাবে বাংলাদেশের মানুষের গড় আয়ু। নাম্বার 2, দ্বিতীয় যে যুক্তিটা হচ্ছে, আমরা সাধারণত বলি যে আমাদের দেশকে অনেক উন্নত করব এবং বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে চলবো। আমরা কেউ বলি সিঙ্গাপুর বানিয়ে ফেলবো, কেউ বলি ইউরোপ বানিয়ে ফেলবো। বিশ্বের যে উন্নত দেশগুলো, সেই দেশগুলোতে কিন্তু সরকারি চাকরিতে কোনো নির্দিষ্ট বয়সসীমা নাই। কানাডাতে নেই, নিউজিল্যান্ডে আপনি যে কোনো সময় প্রবেশ করতে পারবেন। যুক্তরাজ্যে, যেটাকে ইউনাইটেড কিংডম বলি বা আমরা যদি ইংল্যান্ডই বলি, সেখানে ইভেন একবারে সরকারি জব পোর্টাল আছে, আপনি এখানে ঢুকবেন, আপনার সিভি দিবেন, কোথাও আপনার বয়সসীমা জিজ্ঞেস করা হবে না। আপনার অভিজ্ঞতাটা দেখা হবে এবং সেই অভিজ্ঞতা অনুযায়ী সেই চাকরির জন্য যদি আপনি যথেষ্ট যোগ্য বিবেচিত হন, আপনাকে সেখানে দিয়ে দেওয়া হবে। জার্মানিতে এখন বয়সসীমা নাই। অস্ট্রেলিয়া এবং নরওয়ে, এই দুটো দেশ কিন্তু একটা সময় বয়সসীমা ছিল, তারা তুলে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকা, আমাদের আমেরিকান সরকার মহোদয়ের জন্য জানাচ্ছি, সেখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতার একটা ব্যারিয়ার থাকে, কিন্তু বয়স সীমার কোনো ব্যারিয়ার অধিকাংশ চাকরিতে নেই। গোটা বিশ্বেই যেখানে আপনার শারীরিক যোগ্যতার একটা প্রশ্ন থাকে সেখানে হতে পারে। এবং বাংলাদেশে আপনি যদি সেনাবাহিনীতে লোক নেন, পুলিশ বাহিনীতে লোক নেন, যেখানে শারীরিক যোগ্যতা বা ফিটনেস একটা ইম্পর্টেন্ট বিষয়, সেখানে একটা নির্দিষ্ট বয়স থাকতে পারে, কিন্তু অন্যান্য প্রশাসনিক জবগুলোতে থাকা উচিত নয়। নাম্বার 4 যে যুক্তিটাতে আমি যাব, কেন আমাদেরকে বয়স সীমাটা তুলে দিতে হবে। বয়স সীমা তুলে দিলে প্রাইভেট সেক্টরের যারা অভিজ্ঞ লোকজন আছেন, তারা কোনো না কোনো সময় সরকারি চাকরিতে ঢুকতে পারবেন এবং জনগণের সেবা করতে পারবেন। আমি ছোট ছোট কিছু উদাহরণ দিই আপনাদের কাছে। যেমন ধরেন, অ্যাডমিনিস্ট্রেশনে যার অভিজ্ঞতা আছে, যারা আন্তর্জাতিক সংস্থাগুলোতে কাজ করেন, বাংলাদেশের মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে যারা ভালো ভালো জায়গায় কাজ করেন, তারা প্রচুর ট্রেনিং পান, অভিজ্ঞতা পান। তাদের প্রতিষ্ঠানগুলো অনেক ধরনের বিদেশি ট্রেনিং দিয়ে নিয়ে আসে। তাদেরকে অনেক সময় হার্ভার্ড বিজনেস স্কুলে পাঠানো হয়, আমরা জানি, বিভিন্ন ম্যানেজমেন্ট স্কুলে পাঠানো হয়, লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পাঠানো হয়। তাদের এই অভিজ্ঞতাগুলো যদি তারা এনে দেশের সেবায় কাজে লাগাতে পারেন, সেটা খুব উপকার হবে। যেমন ধরা যাক, যিনি এইচআরে আছেন, হিউম্যান রিসোর্স দেখেন,
তিনি কিন্তু জানেন একটা বড় ধরেন গার্মেন্টস সেক্টরের একজন এইচআর অফিসার, তিনি কিন্তু জানেন কি কিভাবে আমাদের শ্রমিকদেরকে ঠকানো হয়, কি কিভাবে চুরি করার পথগুলো বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানগুলো করে থাকে। এখন ধরা যাক তিনি লেবার ইন্সপেক্টর হলেন, শ্রম অধিদপ্তরের কোন একটা দায়িত্ব উনি পেলেন, ওনার কিন্তু একবারে ফার্স্ট হ্যান্ড অভিজ্ঞতা থাকবে যে কি কিভাবে এই কাজগুলো করা হয় এবং এগুলো আটকানোর ক্ষেত্রে তিনি একটা বড় ভূমিকা রাখতে পারবেন। আপনি ধরেন যিনি ফাইন্যান্সে কাজ করেন বিভিন্ন প্রতিষ্ঠানে, তিনি জানেন কিভাবে ভ্যাট চুরি করে বিভিন্ন কোম্পানি, তিনি জানেন যে কিভাবে কর ফাঁকি দেয় বিভিন্ন কোম্পানি, তিনি জানেন যে কিভাবে ব্যাংকগুলোকে ভুল তথ্য দিয়ে অতিরিক্ত ব্যাংক লোন নিয়ে আসে বিভিন্ন কোম্পানি। এই লোকটাকে যদি আপনি এনবিআর এর কোনো দায়িত্ব দেন, উনি যদি ফিল্ড অফিসার হন এনবিআর এর, উনি যদি ট্যাক্স কমিশনার হন, জয়েন্ট ট্যাক্স কমিশনার হন, ওনার কিন্তু একটা ফার্স্ট হ্যান্ড অভিজ্ঞতা নিয়ে এসেছেন প্রাইভেট সেক্টর থেকে যে কি কিভাবে কর ফাঁকি দেওয়া হয়, এবং সেই জায়গাগুলো ধরার ক্ষেত্রে উনি অনেক বেশি অভিজ্ঞতা কাজে লাগাতে পারবেন। আমার পরবর্তী যুক্তি যে বাংলাদেশ সরকার সরকারি ব্যবস্থায় এই ব্যবস্থাটা রেখেছেন যে বিভিন্ন পদে তারা বাইরে থেকে লোকজন নিয়ে আসেন। আমি একটু আগে আপনাদেরকে অভিজ্ঞতা উদাহরণ দিয়েছি যে মাহবুব মুর্শেদকে বা ফারুক ওয়াসিফকে নিয়োগ দেওয়া হয়েছে, তারা কিন্তু ভালো সাংবাদিক এবং তারা কিন্তু এই জায়গাটা অনেক ভালো করবেন। তাহলে দেখা যাচ্ছে বাইরের এক্সপার্টিসটা আনাটা আমাদের কাজে লাগে। আমরা দেখি বিভিন্ন জায়গায় ক্যারিয়ার ডিপ্লোম্যাট না এরকম পলিটিশিয়ানদেরকে বিভিন্ন সরকারি চাকরিতে বেসরকারি চাকরিতে আগে ছিলেন সরকারের খাতিরের লোক যারা, তাদেরকে কিন্তু বিভিন্ন দূতাবাসে অ্যাম্বাসেডর করে পাঠানো হয়, তাদেরকে বিভিন্ন দূতাবাসে প্রেস সেক্রেটারি করে পাঠানো হয় এবং তারা সেখানে কাজ করেন। আমরা জানি শিল্পকলা একাডেমি বলেন, বাংলা একাডেমি বলেন এবং বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানগুলোর মহাপরিচালক, সেই অধিদপ্তরগুলোর ম্যানেজিং ডিরেক্টর, এই পদগুলোতে সরকার তার পছন্দসই লোকজনকে নিয়োগ করে থাকেন। ডক্টর ইউনূস তার ভাতিজাকে তার দপ্তরে নিয়োগ করেছেন, এটা তো বাস্তবতা। তিনি তার গ্রামীণ ব্যাংকের অনেককে কিন্তু বর্তমান সরকারি বিভিন্ন দায়িত্বে নিয়ে এসেছেন। আমরা জানি যে নূরজাহান বেগম আছেন একজন উপদেষ্টা, তিনি গ্রামীণে একেবারে শুরু থেকেই গ্রামীণ ব্যাংকে ডক্টর ইউনূসের সাথে কাজ করেছিলেন। এদের কারো কিন্তু কোন সরকারি চাকুরিতে এর আগের কোনো অভিজ্ঞতা নাই। তারা যদি পারেন তাহলে কেন আমাদের যারা সাধারণ মানুষ আছে, সাধারণ তরুণ সমাজ, যুব সমাজ যারা আছে, যারা আন্দোলন করছেন যে তাদেরকে আরো একটু সময় বৃদ্ধি করে দেওয়া হোক, তারা যাতে সরকারি চাকুরিতে যোগ দিতে চান, আমি জানি না কেন সরকার তাদের এই অভিজ্ঞতাটুকু, তাদের এই কাজের স্পৃহাটুকুকে ধারণ করতে চাচ্ছেন না। আমি এই ভিডিওর মাধ্যমে সুস্পষ্ট পরিষ্কারভাবে সরকারি চাকুরির বয়সসীমা বৃদ্ধির যে আন্দোলন, তার প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি। একই সাথে আমি ডক্টর ইউনূস এবং বর্তমান যে বিপ্লবী সরকার আছেন তাদের কাছে অনুরোধ করব বিষয়টি সিরিয়াস ভাবে বিবেচনা করে সরকারি চাকুরি থেকে যাতে সকল বয়সসীমা তুলে দেওয়া হয়। আমরা চাই দেশের সকল নাগরিক এই দেশের প্রশাসনের ভিতরে তাদের অভিজ্ঞতাটুকু নিয়ে আসুন, তাহলেই আমাদের কাজে আসবে। এখন প্রশ্ন উঠতে পারে যে তারা তো বড় বড় জায়গায় যেতে পারবেন না, একটা দেরিতে যদি জয়েন করেন, আজকে যদি আমি এই বয়সে এসে সরকারি একটা চাকরিতে অ্যাডমিনিস্ট্রেশনে ধরেন আমি জয়েন করলাম, আমার পক্ষে তার সচিব হওয়া সম্ভব না। আমার কথা হচ্ছে সাধারণ মানুষের তো এটার প্রয়োজনও নাই। আমি আজকে ঢাকা শহরে জ্যামে পর্যুদস্ত, বিভিন্নভাবে পর্যুদস্ত, আমি কিন্তু আমার একটা বেসরকারি খাতে ব্যাপক অভিজ্ঞতা আছে। আমি যদি মনে করি যে এই অভিজ্ঞতাটাকে নিয়ে আমি একবারে তৃণমূলের একটা জায়গায় চলে যাব, আমি ওইখানে গিয়ে একটা উপজেলা প্রশাসনে কাজ করব, আমি হয়তো সর্বোচ্চ একজন ইউএনও হব, আমি একটা উপজেলাকে গুছিয়ে রাখতে পারবো, সেটাটুকু করার সুযোগ আসলে আমার মনে হয় দেওয়া উচিত। প্রাইভেট সেক্টরের প্রচুর লোকজনের ব্যাপক অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা আমাদের ডাক বিভাগে কাজে লাগবে, আমাদের রেলে কাজে লাগবে, আমাদের পরিবহন সেক্টরে কাজে লাগবে, শ্রম সেক্টরে কাজে লাগবে, মানে এগুলো বলে শেষ করার নেই। সেই সুযোগটুকু ফেয়ার পরীক্ষার মাধ্যমে করা হোক। সরকার পিক এন্ড চুজ করবেন, তাদের খাতিরের লোকজনকে একেবারে বিভিন্ন জায়গায় বসিয়ে দিবেন, এটা যে এখন হচ্ছে তা কিন্তু নয়। বিভিন্ন মন্ত্রী, প্রধানমন্ত্রী, বর্তমানে উপদেষ্টা, প্রধান উপদেষ্টারা শুধুমাত্র তারা বাছাই করে কোনো ধরনের ফেয়ার পরীক্ষা নিরীক্ষা ছাড়া নিয়োগ দিয়ে দিবেন, এটাও তো ঠিক সঠিক জাজমেন্ট হলো না, এটাও তো সাধারণ মানুষের উপরে সঠিক বিচার হয় না। যার কারণে আমার কথা হচ্ছে এই পরীক্ষাগুলো উন্মুক্ত করে দেওয়া উচিত ছিল। এই যে বড় বড় পদগুলোতে ডক্টর ইউনূস আপনি নিয়োগ দিলেন, সেই নিয়োগ নিয়ে আমি কোনো ধরনের কথা বলতে চাচ্ছি না, কিন্তু আপনি যদি সাংবাদিক মহলের মধ্যে একটা পরীক্ষা করতেন যে ঠিক আছে পরীক্ষার মাধ্যমে আমরা দেখি কি পিআইবি তে যোগ্য লোক, কে বাসসের যোগ্য লোক, আরো ভালো লোক আমরা বিভিন্ন জায়গায় কিভাবে পেতে পারি, শিল্পকলা ডিরেক্টর, শিশু একাডেমি ডিরেক্টর বা অন্যান্য পদে যে ডিরেক্টর গুলো আছেন সেখানে আমরা কত বাইরের লোক নিয়ে আসতে পারি, তাহলে আমার মনে হয় ভালো হতো। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি
অনুরোধ করব সরকারকে বিবেচনা করার জন্য, সরকারি চাকুরিচ্যুতিটাকে সহজ করে দেন। আমরা দেখি একটা লোক দুর্নীতিতে ঢাকাতে ধরা পড়েছে, পত্রিকায় খবর আসলো, তাকে খাগড়াছড়িতে বদলি করে দিলেন। মানে আমরা ঢাকার যে দুর্নীতিবাদ ছিল, বা খুলনা শহরের বা যশোরের বা সিলেট শহরের একটা বড় শহরের যে দুর্নীতিবাদ ছিল, তাকে আমরা খাগড়াছড়িতে পাঠাচ্ছি, তাকে আমরা বান্দরবনে পাঠাচ্ছি, বা আরো একটা ছোট জেলার মধ্যে পাঠিয়ে এই জুলুমটা ওইখানে ওই লোকের উপরে করার জন্য আমরা ব্যবস্থা করে দিচ্ছি। সহজে চাকুরি যায় না। আমার কাছে মনে হয় সরকারি চাকুরি 3 বছর পরে পরে বা 5 বছর পরে পরে রিভিউ করা উচিত, দুর্নীতিবাজদের চাকুরিচ্যুত করা উচিত, এবং এই জায়গায় সৎ জনগণ যারা আছে সেটা যে বয়সী হোক তাদেরকে ভূমিকা রাখার সুযোগ দেওয়া উচিত। একই সাথে এই মুহূর্তে সরকারি চাকুরির বয়সসীমা ন্যূনতম 35 করা উচিত প্রথম ধাপে, এবং পরবর্তীতে এটা সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া উচিত। দর্শকবৃন্দ, আজকের পর্ব এখানেই শেষ। আপনাদের যদি কোনো ধরনের মন্তব্য থাকে দয়া করে যদি আমার কমেন্ট বক্সে মন্তব্য করেন, আমি সবগুলো মন্তব্য মনোযোগ দিয়ে পড়ি। আপনাদের উপদেশ, আপনাদের দিক নির্দেশনা আমাকে পরবর্তীতে অন্যান্য ইস্যুতে কথা বলতে অনেক বেশি সাহায্য করবে। অনুগ্রহ করে এই চ্যানেলটি যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।